আজকে ভিডিওতে আমি বলবো যারা এই সময় গ্যাস্ট্রিক থেকে বেরিয়ে আসতে পারছেন না, এখনো স্ট্রাগল করছেন, আবার একটু উপাস থাকলে ফাস্টিং করার পরে আরো গ্যাস্ট্রিক বেড়ে যায়, ওদের জন্য আজকে আমি বুঝিয়ে বলবো গ্যাস্ট্রিকটা কেন হয়, এটার পার্মানেন্ট সমাধান কি, এটার জন্য কি মেডিকেল সমাধান বা লং রান সমাধান কি, আমি মেকানিজম সব তুলে ধরবো ইনশাআল্লাহ। ফাস্টিং করতে গেলে পেটে ব্যথা করে, আপনি খাবার খেলে পেটে ব্যথা করে, আপনার পেটে সবসময় ব্যথা লেগে থাকে, পেট ফুলে থাকে, কি জন্য আটকে আছে, পায়খানা একদম কষা, বুঝতে হবে আপনার কোন ধরনের ইনফেকশন তৈরি হয়েছে, গুড ব্যাকটেরিয়াগুলো কমে গেছে, ব্যাকটেরিয়া বেড়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্লিনজিং করতে হবে। সহজ হলো নিম পাতা, বেবি পাতা, টাইম মতো ঘুমালে বডি খাম হবে, ডাইজেস্টিভ জুস তৈরি করবে, হরমোনগুলো ব্যালেন্স হবে। আর এক্সারসাইজ করলে কি হবে, বডি টক্সিন রিলিজ হবে, হরমোন অ্যাক্টিভ থাকবে, শরীর থেকে সমস্ত আনওয়ান্টেড থিংস চলে যাবে, ফ্রিগুলো কমে যাবে, আর ওয়েসটা ব্যালেন্স হবে। ইউ হ্যাভ এ মিরাকুলাস চেঞ্জ when you do exercise every day. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনরা, যারা গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছেন, এখন হচ্ছে আপনাদের জন্য সময় গ্যাস্ট্রিক থেকে পুরো বেরিয়ে আসার জন্য। তো আজকে ভিডিওতে আমি বলবো যারা এই সময় গ্যাস্ট্রিক থেকে বেরিয়ে আসতে পারছেন না, এখনো স্ট্রাগল করছেন, আবার একটু উপাস থাকলে ফাস্টিং করার পরে আরো গ্যাস্ট্রিক বেড়ে যায়, ওদের জন্য আজকে আমি বুঝিয়ে বলবো গ্যাস্ট্রিকটা কেন হয়, এটার পার্মানেন্ট সমাধান কি, এটার জন্য কি মেডিকেল সমাধান বা লং রান সমাধান কি, আমি মেকানিজম সব তুলে ধরবো ইনশাআল্লাহ। চলেন শুরু করি। গ্যাস্ট্রিক থেকে বের হওয়ার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সব ধরনের ভাজা পোড়া, সিঙ্গারা, চমচা, পুরি, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, এগুলো আপনাকে ছাড়তে হবে। আগে আপনার গমের তৈরি খাওয়া ছাড়তে হবে, ফার্মের মাংস খাওয়া বন্ধ করতে হবে, আপনার ন্যাচারাল মাছ মাংস ডিম খাওয়া লাগবে, আপনাকে গমের তৈরি খাওয়ার যা আছে সব বাদ দিতে লাগবে। গমের তৈরি খাওয়ার টেম্পোরারি হয়তো আপনি একটু আরাম পাবেন, কিন্তু লং রান কিন্তু আপনার গ্যাস্ট্রিক সহ অনেকগুলা ইনফ্লামেটরি রোগ তৈরি হবে। সেই জন্য সিঙ্গারা, চমচা, পুরি, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, বার্গার, স্যান্ডউইচ, পেটিস, বান, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, কোক, পেপসি, গমের তৈরি পাস্তা, নুডলস, এগুলো সব বাদ দেওয়া লাগবে। তারপরে গিয়ে আপনার এই পাঁচটা কাজ করতে হবে, সেটা আমি বলছি। প্রথমত বুঝতে হবে যে গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিস, যেটাকে আসলে পেপটিক আলসার থেকে আসে, বা পেপটিক আলসারটাকে আমরা গ্যাস্ট্রিক আকারে বলি, যেটা হতে পারে গার্ড হয়, অ্যাসিড রিফ্লাক্স হয়, বা গ্যাস্ট্রোপোরোসিস হয়, অনেকগুলো রোগ এখানে হয়। তো সবগুলো রোগের মূল কিন্তু একটাই, ইনডাইজেশন। যদি ইসোফেগাসে ইনফ্লামেশন হয়, আমরা ইসোফিগাল ডিজিজ অথবা গার্ড, এরপরে ইনফ্লামেশন পেটে হয় গ্যাস্ট্রাইটিস, অ্যাসিড বেরিয়ে আসছে আমরা অ্যাসিড রিফ্লাক্স বা গার্ড, বা এই ধরনের অনেকগুলা সমস্যা হয় আমাদের গ্যাস্ট্রিক জাতীয় বা গ্যাস্ট্রিক জাতীয় মনে করি। এগুলো কথা আমরা গ্যাস্ট্রিক বলি, আসলে তো পেটের গ্যাস বেরিয়ে আসা বা বুক জ্বলা বা ব্যথা করা বা বেকুর আসা, এগুলোকে আমরা বলি। তাহলে এই গ্যাস্ট্রাইটিস, বদহজম, অ্যাসিড রিফ্লাক্স, গার্ড, এই রোগগুলার মূল হচ্ছে আপনার পেটে অ্যাসিড কমে যাওয়া। আপনাকে ভুল করে অনেকে বলবে বা অনেক প্র্যাকটিশনার বলবে যে অ্যাসিড আপনার বেড়ে গেছে, আপনি এখন থেকে অ্যাসিড খাওয়া, নেগেটিভ খাওয়া বন্ধ করে দেন। অ্যাসিড আসতেছে মানে অ্যাসিড বেড়ে গেছে তা না। আধুনিক রিসার্চ বলছে অ্যাসিড চলে আসছে মানে আসলে অ্যাসিড কমে গেছে, কারণ অ্যাসিড কমে গেলে পিএইচটা বেড়ে যায়। পিএইচ যখন 3 হিট করে তখনই কার্ডিয়াক স্প্রিংটার খুলে গ্যাসটা বেরিয়ে আসে। এখন গ্যাসটা বেরিয়ে যখন মুখের দিকে আসে, আমরা এটাকে মনে করছি গ্যাস বেড়ে গেছে। তো অনেক পেশেন্টরা সবসময় আচ্ছা বলবো আমার তো অনেক গ্যাস, প্রচুর গ্যাস, প্রচুর গ্যাস, গ্যাস বেরিয়ে আসছে। আর পেটে যদি হজম সমস্যা হয় তখন স্বাভাবিকভাবেই বুঝতে হবে যে আপনার এনজাইমটা উইক, আপনার ব্যাকটেরিয়াল প্রোফাইলটা ইমব্যালেন্স, আপনার ব্যাড ব্যাকটেরিয়াগুলো বেড়ে গেছে, গুড ব্যাকটেরিয়া কমে গেছে। এরপরে হচ্ছে যে গাট লেয়ারটা ক্ষয়ে যায়, গাট লেয়ার যে 3টা লেয়ার এক একে ক্ষয়ে যায়। এরপরে মাইক্রোফোর তৈরি হয়, যেটাকে আমরা লিকি গাট বা যেটাকে সায়েন্সের ভাষায় বলা হচ্ছে গাট পারমিয়াবিলিটি। এই লিকি গাট হওয়ার পর্যন্ত চলে যায় যদি ইমব্যালেন্স, এনজাইম সিক্রেশন কমে যাওয়া, অ্যাসিড বেরিয়ে আসা, খাবার হজম না হওয়া, কনস্টিপেশন সব যদি একসাথে শুরু হয়, তখন কি হবে, লিকি গাট বা গাট পারমিয়েবল হয়ে আপনার সমস্ত শরীরের প্রোটিন বা ব্যাকটেরিয়াগুলো বা টক্সিনগুলো পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তখন অটোইমিউন রিঅ্যাকশন তৈরি হয়, যেখানে ডিফেক্টিভ প্রোটিন বা আনডাইজেস্টেড প্রোটিন বা যে কোনো টক্সিন জমা হয়, সেখানে ইমিউন রেসপন্স হবে। তখন জয়েন্ট রোগগুলা যেটা রিউমেটয়েড আর্থ্রাইটিস বলা হচ্ছে, বা অটোইমিউন রোগ যখন হাসি মতো হয়, যখন হয়, যখন বিভিন্ন অর্গানে হয়, বিভিন্ন অর্গান ভিত্তিক এক একটা অটোইমিউন রোগের নাম দেওয়া হয়েছে, যেমন ফাইব্রোমাইলজিয়া, লুপাস, মাল্টিপল স্ক্লেরোসিস, এএলএস, এমএস, অনেক রোগ। এখন এতগুলো রোগের কথা আমি পরে বলবো ইনশাআল্লাহ। অটোইমিউন রোগ নিয়ে আমি অনেক ভিডিও আছে, আরো অনেক ভিডিও করবো ইনশাআল্লাহ। তো আজকে কথা হচ্ছে আমরা সেই রোগের দিকে যাওয়ার আগে আপনার গ্যাস্ট্রিককে ভালো করুন। গ্যাস্ট্রিক ভালো না করলে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে আপনার আস্তে আস্তে অনেকগুলো রোগ আসবে, অনেকগুলো ওষুধ খেতে হবে, জীবন শেষ ওষুধের বোঝা নিয়ে মৃত্যুবরণ করতে হবে, জীবনের সব শেষ করে ফেলতে হবে। শুধু ওই অ্যাসিড সমস্যা মানে গ্যাস্ট্রিকটাকে বুঝে নাই বলেই, যখন গ্যাস্ট্রিকটা ভুল বুঝছি,
এতে করে এটা ভুল ট্রিটমেন্ট করি আমরা থেকে উল্টা গ্যাসের ওষুধ খাচ্ছি, ওষুধটা আরো কমে দিচ্ছি। এমনি ওষুধ কমে গেছে, তারপর আরো অ্যান্টি অ্যাসিড মানে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, মানে মরার পর খারাপ গা। আপনার সারা জীবনের জন্য আপনি ওষুধের উপর ডিপেন্ডেন্ট হচ্ছেন। ল্যাক অফ ইন্টারেকশন, শরীরে পুষ্টি রোগ হচ্ছে, অনেক অর্গান ভিত্তিক রোগ হচ্ছে, একে একে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার সহ অনেক রোগ দেখা দিচ্ছে। তাহলে আমাদের সমস্যা যেটা বলেছি যে গ্যাসটা কমে যাওয়া, তাহলে গ্যাসটা কমে যাওয়া সেখানে সমাধান কি? গ্যাস দিয়ে দেওয়া খুব সহজ। অনেক বলবেন না ডক্টর হক আমার তো গ্যাস খেলে পেট জ্বলে, অনেকেই বলে বা সবাই বলে প্রায় যে আমার তো অ্যাসিড খেলে পেট জ্বলে। অ্যাসিড খেলে পেট জ্বলে কারণ আপনার আলসার আছে, তা আপনি অ্যাসিড ডাইরেক্ট খাইয়েন না, আপনি খাবারের সাথে মিক্স করে খান, আপনি সালাদের সাথে মিক্স করে খান, ঠিক আছে? আপনি অ্যাপল সাইডার ভিনেগার খেলে বুক জ্বলে, পেট জ্বলে, আপনি সালাদের মধ্যে মিক্স করে দেন, দেখবেন আপনার সমস্যা হবে না। আর যদি খেতে পারেন, গ্যাস্ট্রিক যদি এমন পর্যায়ে না যায় যেখানে আলসার হয়ে গিয়েছে, যেখানে অনেক ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি হয়েছে, সেই পর্যায়ে গেলে তো আপনাকে সালাদ তো খেতে পারবেন না, আপনাকে তো সবজি খেতে হবে বেশি করে। তাহলে যদি সে পর্যন্ত আপনি অ্যাপল সাইডার ভিনেগারটা আপনি খাবার আগে খাবেন, দেখবেন আপনি অ্যামেজিং ফিল করবেন। 5 মিনিট আগে হোক, 10 মিনিট আগে হোক, বা অ্যাটলিস্ট খাবারের আগ মুহূর্তে হোক, অ্যাটলিস্ট খাবারের মধ্যে দিয়ে হলেও খাবেন, অ্যাটলিস্ট ভুলে গেলে খাবারের পরে হলেও খাবেন, ডাজন্ট ম্যাটার অ্যাজ লং অ্যাজ মানে অ্যারাউন্ড দ্য ফুড ইজ ফাইন। তবে গ্যাস্ট্রিকটা ভালো হয়ে গেলে খাবারের পরে খাওয়া বেটার, because you want your body mix its own acid, so you don't have to depending on the external acid all the time, so you got to be careful. আপনি সবসময় না দেওয়ার চেষ্টা করবেন, কেমন? তো আসেন দেখি অ্যাপল সাইডার ভিনেগার খাওয়া, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে আপনার খাবারের মধ্যে প্রচুর ফাইবার রাখা, এনজাইম রাখা। তাহলে হজমে তো সমস্যা হচ্ছে, আপনার এনজাইম এবং ফাইবার এবং গ্রেন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট এন্ড মিনারেল যেটা আপনার হজমটাকে সাহায্য করবে। তাহলে হজমটা যদি ভালো হয়, অ্যাসিড এড করবেন। 2টো কাজ বুঝতে পেরেছেন। 3 নম্বর কাজ হচ্ছে যদি আপনার মনে করছেন যে আপনার অ্যাংজাইটি, স্ট্রেস, ট্রমা বা বেশি রাশ গো অভ্যাস আছে, আপনি সেক্ষেত্রে বুঝতে হবে আপনি খাবারটা রাশে খাচ্ছেন, খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন। খাবারটা খাওয়ার আগে একটু ব্রিদিং এক্সারসাইজ করবেন, 4, 7, 8 যেটা বলেছি, ব্রিদিং এক্সারসাইজ করুন যাতে করে আপনি নার্ভাস সিস্টেম কাম হয়, যেন বুঝতে পারে। অথবা খাবারটাকে স্মেল নেবেন, এই যে স্মেল নেবেন, মাছ খাচ্ছেন, মাছের স্মেল নেবেন, তাহলে নার্ভাস সিস্টেম তৈরি হবে আগে থেকেই to secrete the digestive juice আর cerebral juice থেকে হোক, আর আপনার প্যানক্রিয়াস থেকে আসা অ্যামাইলেজ, প্রোটিয়েজ বা লাইপেজ যে ধরনের এনজাইম হোক না কেন, সেই এনজাইমগুলো তৈরি হওয়ার জন্য যেন আপনার শরীর আগে থেকে রেডি হয়, সেই অনুপাতে আপনি বডিকে তৈরি করবেন। এখন আসুন দেখি 3 নম্বর কাজ বুঝতে পেরেছেন, খাবারটাকে ভালো করে চিবিয়ে খাওয়া। এখন যদি আপনার অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে আপনি ফাস্টিং করতে গেলে পেটে ব্যথা করে, আপনি খাবার খেলে পেটে ব্যথা করে, আপনার পেটে সবসময় ব্যথা লেগে থাকে, পেট ফুলে থাকে, কি যেন আটকে আছে, পায়খানা একদম কষা, বুঝতে হবে আপনার কোন ধরনের ইনফেকশন তৈরি হয়েছে, গুড ব্যাকটেরিয়াগুলো কমে গেছে, ব্যাকটেরিয়া বেড়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্লিনজিং করতে হবে। সহজ হলো নিম পাতা, বেবি পাতা। সেটা না পেলে আমাদের অনেকগুলো মেডিসিন বানিয়েছি, সেগুলো হচ্ছে যে দেখবেন আপনার গাট ক্লিনজ। এটা গাট ক্লিনজ সবাই খেতে পারেন, আমি খুবই অল্প রেসিপি দিয়ে ফর্মুলেশন করেছি। গাট ক্লিনজের মাধ্যমে সহজে আপনার আনওয়ান্টেড ব্যাকটেরিয়াগুলো ক্লিন হয়ে যাচ্ছে এবং গুড ব্যাকটেরিয়াগুলো বেড়ে যাবে। কিভাবে বাড়বে? আপনি প্রোবায়োটিক খাবেন, ইয়োগার্ট, কিমচি, সাওয়ার ক্রাউট, কিম্বুচা, এগুলো খাবেন। এগুলোর মাধ্যমে এগুলো খাবার আগে দিয়ে খেতে পারেন এবং অ্যাপল সাইডার যখন খাবেন তখন খেতে পারেন, ওটা ঘুমের সময় খেতে পারেন। এতে কি হবে? আপনার গুড ব্যাকটেরিয়া তৈরি হবে, আর আপনার একটা সময় নিম পাতা, বেবি পাতা অথবা গাট ক্লিনজ খাওয়ার কারণে আপনার সব ধরনের আনওয়ান্টেড ব্যাকটেরিয়া কমে যাবে। এবং তাহলে 4 নম্বরকে বুঝতে পেরেছেন যে আপনাকে গুড প্রোবায়োটিক লাগবে অথবা গাট ক্লিনজ করতে হবে, এটা কাজ। 5 নম্বর কাজ হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জ। লাইফস্টাইল চেঞ্জের মধ্যে কি? টাইম মতো ঘুমানো, ঘুমালে বডি কাম হবে, ডাইজেস্টিভ জুস তৈরি করবে, হরমোনগুলো ব্যালেন্স হবে। আর এক্সারসাইজ করলে কি হবে? বডি টক্সিন রিলিজ হবে, হরমোন অ্যাক্টিভ থাকবে, শরীর থেকে সমস্ত আনওয়ান্টেড থিংস চলে যাবে, ফ্রিগুলো কমে যাবে, আরওএসটা ব্যালেন্স হবে। ইউ হ্যাভ এ miraculous change when you do exercise every day. অল্প করে করেন বাট কনসিস্টেন্টলি করেন, যেটা সুন্নাহও বটে। রেগুলার কাজ করা, আপনি একটা আমল করছেন, রেগুলার করেন। আপনি রমজানে প্রতিদিন রাতে কোরআন তেলাওয়াত করছেন, প্রতিদিন করেন। প্রতিদিন ডোনেশন করেন। প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন তাহাজ্জুদ পড়েন। রাত জাগেন 10 মিনিটের জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য ওই 10 মিনিটটা করেন। মানে কনসিস্টেন্টলি আপনি একটা কাজ করে যান, এটা আল্লাহ পছন্দ করে। আর ডায়েটের ক্ষেত্রে অত্যন্ত পাওয়ার, বডি এটাই চায়। আপনি কনসিস্টেন্টলি আপনি এই কাজটা করে যান। সেটা হচ্ছে কি, আপনি এক্সারসাইজ কনসিস্টেন্টলি করেন, সেটা 10 মিনিট হোক। 10 মিনিট তো আসলে হয় না, অ্যাটলিস্ট 30 মিনিটস শুড বি ইউর ওন টাইম, ইউর গুড ইউর টাইম। তারপরে আসেন দেখি, এটা তো করলেন। এরপরে কি করবেন? এরপরে এর লাইফস্টাইল চেঞ্জে আর কি বাকি আছে? আপনাকে প্ল্যান্ট বেস খাবার খাওয়া। সালাদ খাবেন, যদি বেশি ইনফেকশন হয় সালাদ খেলে বডি পছন্দ করবে না, তখন লিকি গার্ড থাকবে, তখন আইবিএস থাকবে, তখন আইবিডিও তৈরি হবে। এইসব রোগ যদি তৈরি হয় সেক্ষেত্রে আমার রোগভিত্তিক প্রোটোকল আছে, দেখবেন এগুলো। আইবিডির জন্য কোন মেডিসিনটা, আইবিএস এর জন্য কোন মেডিসিন, এগুলো মেডিসিন বলা আছে। যাদের ডায়াবেটিস তারা আবার বাদ খেতে পারবেন না। আর গ্যাস্ট্রিক থাকলে এইসব সমস্যাগুলোর জন্য সাদা ভাতটা না খেয়ে বেটার হচ্ছে যে আপনার ব্রাউন রাইস, মিলেট, কিনোয়া, বাকহুইট এগুলো বেস্ট।
ওগুলো খেলে সবচেয়ে ভালো কেন? ওদের প্রচুর ফাইবার, গ্রেন, প্রচুর প্রোটিনও আছে ওগুলো থেকে এসে আপনার শরীরকে নিউট্রিফাই করবে। এবং সালাদ যদি খেতে না পারেন, পেটে আইবিএস বা কোনো ইনফেকশন থাকে, সেক্ষেত্রে প্রচুর সবজি, অনেক ধরনের সবজি খাবেন। আর ডায়াবেটিস থাকলে বাচ্চাগুলো থেকে খাবেন, ছোট সবজি খাবেন 8, 10টা 20টা। মাছ খেতে পারবেন, কিন্তু মাংস বেশি খেতে পারবেন। মাংস বেশি খেলে আপনার যেটা হবে যে সেটা হলো যে আপনার অতটা হজম হবে না, কারণ প্রচুর পরিমাণে প্রোটিয়েজ, লাইপেজ লাগবে, প্রচুর প্রোটিন এবং ফ্যাট আছে। এত প্রোটিন ফ্যাট তো আপনার হজম করার মতো আপনার অবস্থা নাই, কারণ আপনার অর্গানগুলো তো ইনফ্লামেটেড, বিকজ আপনার এনাফ ডাইজেস্টিভ জুস নেই, হজম হচ্ছে না। তো আপনার অর্গানগুলো ওভারওয়ার্ক করতে হচ্ছে, সেই জন্য আপনার এনজাইম ডেফিসিয়েন্ট। সেক্ষেত্রে আপনি এনজাইম যেমন খাবেন, মাংসটাও কম খান, একটু রিল্যাক্স দেন, অ্যাভোকাডো ভিনেগার দিয়ে খান, আর সাথে মাছ খেতে পারেন, ডিম খেতে পারেন, ডিমটা কিন্তু পাওয়ারফুল। আর যদি ডায়াবেটিস এগুলো না থাকে, যদি কোনো হার্ট ডিজিজ থাকলে আবার, আর ডায়াবেটিস থাকলে আপনার ফলও কম খাবেন বা খাবেন না আপাতত, সালাদ, সবজি এবং অনেক ধরনের সবজির মধ্যে থাকবেন। ফলের মধ্যে অ্যাভোকাডো খেতে পারেন, অ্যাভোকাডোটা আপনার অত্যন্ত পাওয়ারফুল যারা ডায়াবেটিস বেরিয়েছে, অনলি 5% কার্বোহাইড্রেট, সো ইট শুড বি ওকে। ফ্রুটস খেতে পারেন এই গ্যাস্ট্রিক যাওয়ার জন্য, কিন্তু গ্যাস্ট্রিকের পেশেন্টরা আবার সমস্যা হচ্ছে যে যদি ডায়াবেটিস থাকে ফ্রুটস খেতে পারবেন না, আবার হার্ট ডিজিজ থাকলে, ব্লাড প্রেশার থাকলে ফ্রুটস খেতে পারবেন, মনে রাখবেন, কিন্তু ডায়াবেটিস মধ্যে খেতে পারবেন না। এগুলো একটু দেখে শুনে ওই বিষয়ে ভিডিওগুলো আছে দেখবেন, প্রত্যেকটা রোগভিত্তিক ভিডিও আছে, প্রত্যেক রোগভিত্তিক ভালো করা আছে। রোগভিত্তিক ভিডিওগুলো বুঝলে আপনার বুঝে যাবেন, তো ডাক্তারের সাথে আপনি সহজে কনসাল্ট করে ডাক্তার সহজে বুঝতে পারবেন আপনার কথাগুলো। তো আশা করি বুঝতে পেরেছেন, এই 5টা কাজ করবেন, আপনার এই সময়ে আপনার পুরোপুরি গ্যাস্ট্রিক থেকে পুরো বেরিয়ে আসেন, একটা সুস্থ জীবনে চলে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো জিনিস আপনার জন্য ফরজ করেছেন, এটার মধ্যে দুনিয়া আখিরাত সব দিকে মঙ্গল আছে। আল্লাহ আপনাকে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু হালালান তাইয়্যিবান। তাইয়্যিবান খেতে বলছে, এটা নির্দেশ, দিস ইজ হোয়াট ইউ নিড। অ্যান্ড আপনি যখন রোজা রাখছেন, এই সময়ের মধ্যে আপনার সুস্থ হওয়ার অবারিত সুযোগ রোজা আল্লাহ প্রেসক্রাইব করেছেন। কেন? এটার মধ্যে স্পিরিচুয়াল, ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল সব দিকে হিলিং আছে। আল্লাহ নির্দেশ যেটাই, সেটা আপনার জন্য অনেক বারাকা আছে, আল্লাহ খুশি হয়, কারণ এর মধ্যে অনেক বারাকা আছে। আল্লাহ আমাদের মঙ্গল চান। তো আপনার এই সময়ের মধ্যে এই দ্রুত গ্যাস্ট্রিক থেকে বেরিয়ে আসুন, এই 5টা কাজ করুন, যেটা বলেছি, এই 5টা কাজ করলে ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিক থাকবে না। আপনার এই কদিন পর দেখবেন আপনি গ্যাস্ট্রিক মুক্ত জীবন। গ্যাস্ট্রিক মুক্ত জীবন মানে ভবিষ্যতে অনাগত অনেক রোগ থেকে আপনি মুক্ত জীবন করতে পারতেছেন। ইটস নট সিম্পল গ্যাস্ট্রিক, গ্যাস আসছে, ও আমার একটা গ্যাস হয়, নো, ইউ গ্যাস হয়, এই কথাটা এইভাবে বললে হবে না। অনলি আপনার গ্যাস হয়, এই কথাটা দ্যাটস নট দ্য ইস্যু। ইস্যু ইজ ভেরি ব্রড। কীভাবে ব্রড? মনে রাখবেন, আপনার এখানে শরীরে পুষ্টি অভাব হচ্ছে, লিভার ফ্যাটি হয়ে যাচ্ছে, কারণ পুষ্টিটা লিভারে গিয়েই তো শরীরে যাবে। লিভার পুষ্টি পাচ্ছে না, টক্সিন পাবে, ফ্যাট জমা হবে। আন্ডারস্ট্যান্ড খাবারই যে কোনো ফ্যাট এলাকার জমা হয় এবং ফার্স্ট লিভারে আসে জমা হয়। সো ইউ গোটা বি ভেরি ভেরি কেয়ারফুল। আল্লাহ আপনাদের সহজ করে দেখ, আমার কথাগুলো আপনার সবার কাছে প্রচার করবেন, যেন সবাই বুঝতে পারে। আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। ডায়াবেটিস ছিল সামদার 5 বছর যাবত আর কি। ওই সময় 10, 12, 13 এরকম থাকতো, মাঝে মাঝে 17, 18 উঠতো। পরে আপনার ভিডিও অনুযায়ী আমি খাবার কন্ট্রোল করছি প্রথমে, বলতে ফাস্টিং, ফাস্টিংটা শুরু করেছি। পরে দেখি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পর অনেকটাই কন্ট্রোলে চলে আসছে। এখন আর 6 কখনো উঠতে দেখি নাই স্যার। থাইরয়েড থাকাকালীন আমার মনে হতো যে পুরো একদিন ভালো থাকলে কেমন লাগে আমি জানি না। আসলে সকালে যদি ভালো লাগে, রাতে মনে হতো যে আমি অসুস্থ, বা বিকালে মনে হতো অসুস্থ। উনি হচ্ছেন গোল্ড মেডেলিস্ট, উনিও বললেন যে না, আসলে আপনার আর কিছু করার নেই,
আমি এখন আপনার রিবোট্রিল বা বারবিট কোনোটাই খাইতে হয় না আমার কোনো। হাসপাতালে নিয়ে চেক টেক করাইছি অনেকটা, বলছে যে হয়তো এর নিচে গেলে ডায়ালিসিস করতে হবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে এখন আছে 42 আছে। পরে আমি আগে প্রায় 3-4 বছর রোজাই রাখতে পারি নাই, রোজা মোটেই রাখতে পারি না। এবছর আমি 30টা রোজা পুরো হাঁটে, এখন কোনো সমস্যাই নেই। লাইফস্টাইল ফলো করে আমি এখন ওষুধ ছাড়াই নর্মালের মধ্যে আছি, নর্মাল রেঞ্জের মধ্যে আছি। আমার আগে হাঁটতে অসুবিধা হতো, আমি একটু হাঁটলে হাঁপাইতাম। ইউনিভার্সিটি ক্লাস নিলে 1 ঘন্টা আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতাম না, আমাকে বসতে হতো। এখন আমি ফ্রি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই। আমি সে অর্থে মানে খুব ভালো অবস্থায় আছি। আমার কোলেস্ট্রলটা একটু হাই ছিল, ওটা আলহামদুলিল্লাহ নর্মাল হয়ে গেছে, নর্মালে চলে আসছে। আর আলহামদুলিল্লাহ আপনাদের লাইফস্টাইলটা, আপনার লাইফস্টাইল আমি ফলো করি, তো আলহামদুলিল্লাহ ফিজিক্যালি পুরোপুরি সুস্থ। আমি আলসারেটিভ কোলাইটিসের পেশেন্ট ছিলাম, কর্মক্ষমতা আমি একদম লস্ট করছিলাম। আমার এমন অবস্থা, আমি শুধু সারাদিন শুধু কাঁদতাম যে আমি হয়তো বাঁচবো না। অনেক ট্রিটমেন্ট হওয়ার পরেও আমি ভালো হচ্ছিলাম না। আপনার এই ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এখন আমি অপোজিট, মানে আলহামদুলিল্লাহ আমি এখন কাজ করতে পারছি। আমি আমার যে পিএলআইটি যেটা বলে কোমরের, যেটা অপারেশন করতে বলছিল স্যার, এখন পিএলআইটি অপারেশন করতে হবে না, আমার ব্যথাই নেই, অপারেশন করবো কেন? আলহামদুলিল্লাহ।